প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হাউ টু সলভ এসবিএ সেশনে, পাওয়ার্ড বাই এফসিপিএস পার্ট 1 ক্লিনিক্যাল এসবিএ ব্যাচ। আমাদের এই প্রোগ্রামের আজকের আমার হেমাটোলজির একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি কোশ্চেনটি আমি গতকালকে গ্রুপে দিয়েছিলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন। তো এসবিএ কিভাবে সলভ করতে হয় এবং এর প্রিপারেশনটা আসলে কিভাবে নিলে পরীক্ষার জন্য ফলপ্রসূ হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্লাস আমরা এসবিএটা সলভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের নিউরন মেডিকেল একাডেমির যতগুলা এক্সাম ব্যাচ এবং লং ব্যাচে যেগুলাতে এসবিএ সলভ সেশন গুলো আছে, সেগুলাতে আমরা কিভাবে একটা এসবিএ আপনাদেরকে সলভ করিয়ে থাকি এবং কিভাবে শুধুমাত্র এসবিএ সলভ না, যেই টপিকসটা থেকে কোশ্চেনটা আসে সেই টপিকসটা ডিটেলস আপনাদেরকে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়িয়ে দেওয়া হয়। তো আমরা একটু প্রথমে কোশ্চেনটা দেখে ফেলি। কোশ্চেনটা অনেকটা এরকম ছিল: এ 34 ইয়ার্স লেডি অ্যাডমিটেড উইথ ক্রনিক অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমরা যখন কোনো এসবিএ সলভ করতে যাব, আমরা প্রথমেই একটা এসবি এর স্টেম পড়ার সময় সেখান থেকে কি পয়েন্টস গুলা খুঁজে বের করার চেষ্টা করব এবং কি পয়েন্টস গুলার নিচে পারলে আন্ডারলাইন করব বা মার্ক করব, কারণ এই কি পয়েন্টস থেকে আমাকে ডিফারেন্সিয়ালস গুলা আলাদা করে আমাকে অ্যান্সারে পৌঁছাইতে হবে। তাহলে প্রথমেই আসছে 34 ইয়ার্স একটা লেডি, সে অ্যাডমিটেড হয়েছে ক্রনিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে এবং ডায়াগনোসড কেস, তার মানে পেশেন্টটা অলরেডি ডায়াগনোসড। কি ডায়াগনোসিসটা ছিল? হচ্ছে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। শি নিডস কোলেসিস্টেক্টমি। ওকে, তাহলে পেশেন্টের এখন সার্জারি দরকার। তাহলে আমরা সার্জারির আগে যে ইনভেস্টিগেশন করে থাকি সেগুলো করেছি এবং আমরা ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখলাম তাহলে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস গুলো এখানে ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন 10.2, তাহলে হিমোগ্লোবিন একটা 34 ইয়ার্স লেডি 10.2 নর্মালি ধরতে পারি। প্লাটিলেট 2,10,000, তার মানে এটা নর্মাল। ব্লিডিং টাইম প্রলং, তাহলে এটা ফাইন্ডিংস, ব্লিডিং টাইম প্রলংড। এপিটিটি প্রলংড, পিটি নর্মাল। তাহলে আমার ক্লু হলো এই, এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট ক্লু এই কোশ্চেনের জন্য। তাহলে আমি বুঝতে পারছি মোটামুটি এটা একটা, এইটুকু পড়ার পরে আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে আসলে হেমাটোলজি থেকে একটা কোশ্চেন আসছে, যেটা অ্যান্সার করতে গেলে আপনাকে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, অর্থাৎ আপনার কোয়াগুলেশন পাথ হয়ে এবং ব্লিডিং ক্লটিং ডিসঅর্ডার সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। পরবর্তী অপশন দেখেন আছে ফিব্রিনোজেনটা নর্মাল। তাহলে আমাদের যে কোশ্চেনটা চেয়েছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস বিহাইন্ড দিস সিনারিও, তাহলে আমরা পেশেন্টের ওভারঅল সিনারিওটা পেলাম হচ্ছে একটা 34 বছরের একটা মহিলা, যার হচ্ছে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস ডায়াগনোসড। কোলেসিস্টেক্টমি করার আগে আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি, সেখানে আমরা কতগুলো অ্যাবনরমালিটি পেয়েছি, যেমন যে ব্লিডিং টাইমটা প্রলং, এপিটিটি প্রলং, পিটিটা নর্মাল, ফিব্রিনোজেন নর্মাল। তাহলে এর ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে ডায়াগনোসিসটা কি হতে পারে? আমাদের অপশন এ ছিল হচ্ছে হিমোফিলিয়া এ, 2 নম্বর ছিল হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, 3 নম্বর ছিল ভন উইলিব্রেন্ড ডিজিজ, 4 নম্বর ছিল হচ্ছে ডিআইসি এবং লাস্টেরটা ছিল হচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সি। তাহলে এইগুলো আমাকে এক্সক্লুড করতে হবে এখন। তাহলে এটা জানার জন্য বা এটা বুঝতে হলে আমাদের কোয়াগুলেশন পাথওয়ে এবং ব্লিডিং ক্লটিং ডিসঅর্ডার সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা এই এসবিএস সলভ করার জন্য যে নলেজটুকু যেটুকু দরকার সেটুকু আমরা আগে একটু দেখে নিই, চলেন। ওকে, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম। এখানে দেখতে পাচ্ছি যে এখানে এন্ডোথেলিয়াল কিছু ইনজুরি হয়েছে। এই ইনজুরির কারণে আমাদের এন্ডোথেলিয়ামের নিচে থাকে হচ্ছে কোলাজেন ফাইবার। এই যে এগুলো হচ্ছে কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবার গুলো এখন এক্সপোজড হয়ে গেছে ব্লাড ভেসেলে, অর্থাৎ ব্লাডের সংস্পর্শে চলে এসেছে। সো কোলাজেন ফাইবার যখন এক্সপোজ হয়, প্লাটিলেট এর সাথে বাইন্ড করে 1A রিসেপ্টর দিয়ে। কোলাজেন আরেকটা ফ্যাক্টর রিলিজ করে, সেটা হচ্ছে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা প্লাটিলেটের সাথে বাইন্ড করে 1B রিসেপ্টর দিয়ে। তার মানে একটা প্লাটিলেট যখন কোলাজেন এক্সপোজ হচ্ছে, তখন এখানে দুইটা রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে যাচ্ছে কোলাজেন এবং ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরের সাথে। যখন এটা বাইন্ড করছে তখন এই প্লাটিলেটটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভেটেড প্লাটিলেট এর ভিতরে যতগুলো গ্রানিউলস থাকে, আমরা জানি আলফা গ্রানিউলস, ডেন্স গ্রানিউলস থাকে, এর ভিতরে কতগুলো জিনিস
সে স্টোর করে রাখে, তার মধ্যে অন্যতম সেরোটোনিন, ক্যালসিয়াম, ঠিক আছে, এডিপি, এই জিনিসগুলো সে স্টোর করে রাখে, ফিব্রিনোজেন। তো এইগুলো যখন সে রিলিজ করে, পার্শ্ববর্তী আরেকটা প্ল্যাটিলেটকে এই জিনিসগুলা তখন অ্যাক্টিভেটেড করে দেয়, এবং এই প্ল্যাটিলেটের সাথে দেখেন 2B3A রিসেপ্টরের মাধ্যমে একটা ফিব্রিন দিয়ে সে বাইন্ড করে ফেলে। এভাবে একটার প্ল্যাটিলেটের সাথে আরেকটা প্ল্যাটিলেট এভাবে একটার সাথে একটা বাইন্ড করে এখানে একটা প্ল্যাটিলেটের কি তৈরি করে ফেলে, প্লাগ তৈরি করে ফেলে। এটাকে বলছি আমরা প্ল্যাটিলেট প্লাগ। অর্থাৎ এই যে যে ইনজুরি হয়েছিল, এন্ডোথেলিয়াম ইনজুরি, এই জায়গাটাকে কি করলো, সিল করে দিল, ফলে এখান থেকে আর ব্লিডিং হবে না। তো এটা হচ্ছে আমার কোয়াগুলেশন পাথওয়ে প্রাইমারি স্টেজের প্রথম এইটা হয়, এটাকে আমরা বলি প্রাইমারি প্লাক ফরমেশন। সো এই জিনিসটা তৈরি হতে যতটুকু সময় লাগবে এটাকে বলতেছি আমরা ব্লিডিং টাইম। অর্থাৎ এইখানে যেই ঘটনাটা ঘটলো এর পিছনে যারা যারা দায়ী, কে কে, প্লাটিলেট আছে, এখানে কোলাজেন আছে, এখানে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর আছে। এই তিনটা জিনিস যদি কোনো একটাতে প্রবলেম হয় তাহলে এই পুরা প্রসেসটা সুন্দরভাবে হবে না। আর এই প্রসেসটা যদি সুন্দরভাবে না হয়, অর্থাৎ প্লাটিলেট প্লাগ যদি ফর্মেশন না হয়, তাহলে ব্লিডিং টাইম কি হবে, প্রলং হবে। অর্থাৎ এখান থেকে ব্লিডিং হতেই থাকবে, ঠিক আছে, ব্লিডিংটা বন্ধ হবে না যতক্ষণ না প্লাগটা সুন্দরভাবে ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা এই ছবি থেকে এটা বুঝতে পারলাম যে আমার কোয়াগুলেশনের প্রাইমারি যে রেসপন্সটা সেটা, অর্থাৎ প্রাইমারি প্লাগ ফর্মেশনের জন্য তিনটা জিনিস দায়ী। একটা হচ্ছে প্লাটিলেট, একটা ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, একটা হচ্ছে কোলাজেন ফাইবার। এই তিনটা সমন্বয়ে হচ্ছে আমার ব্লিডিং টাইমটা ফিক্সড হচ্ছে। ওকে, এখন প্লাগটা ফর্মেশন হলো, কিন্তু এই প্লাগটা কিন্তু ক্ষণস্থায়ী। সো ব্লাড যখন এখান থেকে ফ্লো হচ্ছে, এই প্লাগটাকে যদি আমি স্থায়ী করতে না পারি, অর্থাৎ এখানে যদি ভালো করে ফিক্সড না করি, তাহলে এটা আবার ডিসলস হয়ে যাবে, আবার ব্লিডিং শুরু হবে। অর্থাৎ পেশেন্টের কোনো কারণে ব্লিডিং টাইম নর্মাল, ব্লিডিং বন্ধ হয়ে গেল, ব্লিডিং হওয়ার পরে ব্লিডিংটা বন্ধ হলো, কিছুক্ষণ পরে আবার ব্লিডিং শুরু হলো, তার মানে তার ব্লিডিং টাইম নর্মাল, অর্থাৎ প্লাগ ফর্মেশন হয়েছিল। এই স্টেজে কোনো ঝামেলা নাই। কি ঝামেলা পরের স্টেজে, পরের স্টেজটা হচ্ছে কোয়াগুলেশন পাথওয়ে। অর্থাৎ এই প্লাটলেট প্লাগকে আমাকে ফিক্সড করতে হবে এখন এর ভিতরে কোলাজেন বা আদার্স যে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেশনের মাধ্যমে ফিব্রিন ফাইবার তৈরি করে এটাকে ফিক্সড করতে হবে, অনেকটা ছাদ ঢালাই দেওয়ার মতো। ছাদে যেমন শুধু সিমেন্ট খোয়া বালি দিলেই হয় না, রড দেওয়া লাগে মাঝখানে মজবুত করার জন্য। অর্থাৎ এখানে আমার ক্লটিং ফ্যাক্টর গুলোকে এখন নিয়ে আসতে হবে, তা না হলে কি হবে, এটা কিছুক্ষণ পর আবার ডিসলসে ব্লিডিং শুরু হবে। সো এবার আমি চলে যাব কোয়াগুলেশন পাথওয়েতে। আমরা জানি আমার দুইটা কোয়াগুলেশন পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এই ছবিটা হচ্ছে আহ একসাথে গুছিয়ে পরীক্ষার জন্য উপযোগী করে তৈরি করা। জাস্ট এখানে যেটুকু ইনফরমেশন আছে এইটুকু দিয়ে আপনি সব কোয়াগুলেশন, ব্লিডিং ডিসঅর্ডার, সব ডিজিজ গুলো আপনি এখান থেকে সুন্দর করে মিলাইতে পারবেন। সো ইন্ট্রিনসিক পাথওয়েতে যে ফ্যাক্টর গুলো আছে অন্যতম, তার মধ্যে 12, 11, 9 এবং 8, এই চারটা ফ্যাক্টরের কথা আমরা মাথায় রাখবো। এইগুলা থেকে যদি কোনো প্রবলেম বা ডেফিসিয়েন্সি হয় তাহলে ইন্ট্রিনসিক পাথওয়েতে প্রবলেম হবে, আর ইন্ট্রিনসিক পাথওয়েতে প্রবলেম হলে আমাদের এপিটিটিটা প্রলং হবে। আর যদি ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 3 কোনো প্রবলেম বা ডেফিসিয়েন্সি হয় তাহলে এক্সটেন্সিভ পাথওয়েতে প্রবলেম হবে, এবং সেটার জন্য আমাদের পিটি প্রলং হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যদি কোনো পেশেন্টের ফ্যাক্টর সাপোজ 8 বা 9 এর ডেফিসিয়েন্সি আছে, তাহলে তার কিন্তু এপিটিটি প্রলং হবে, পিটি কিন্তু নর্মাল থাকবে, ঠিক আছে। আর বাকি যে অংশটা থাকলো এগুলো হচ্ছে কমন পাথওয়ে, 10, 5 বা ফ্যাক্টর 1, এইগুলা সবগুলো হচ্ছে কমন পাথওয়েতে চলে যাবে। অর্থাৎ এরা হচ্ছে মাঝখানে পড়েছে। সো এদের যদি কোনো ডেফিসিয়েন্সি হয় বা প্রবলেম হয়, ফিব্রিনোজেন যদি কারো কম থাকে, অর্থাৎ এটা কমন পাথওয়ের অংশ হিসাবে যেহেতু আছে, সেক্ষেত্রে সেই পেশেন্টের এপিটিটিও প্রলং হবে, পিটিও প্রলং হবে, ঠিক আছে। তাহলে কমন পাথওয়ে ইনভলভ করলে আমরা দুইটাই বেশি পাবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুইটা পাথওয়ে সম্পর্কে দেখে ফেললাম। আলটিমেটলি আমার যখন এই পাথওয়ের মাধ্যমে কি তৈরি হবে, আলটিমেটলি ফিব্রিন পলিমার তৈরি হচ্ছে, যেই পলিমারটা আমার যে প্লাটিলেট প্লাগ তৈরি হয়েছিল ওটাকে সিল করতে সাহায্য করবে। অর্থাৎ সেই ঢালাই লোহার মতো, ঠিক আছে, ছাদ ঢালাইতে যে রড গুলো ইউজ করছে সেই রড গুলা তৈরি হলো এটা। আর বডিতে যখন একটা কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হয়, এই ক্লটিং, এই যে ক্লটটা ফর্মেশন হচ্ছে, এই ক্লটটা সারা জীবন থাকবে না, এটাকে আবার ডিসগ্লস করে আমাকে ব্লাড ভেসেলকে কিন্তু স্মুথ রাখতে হবে। সেজন্য আমার বডিতে প্লাজমিনোজেন আছে যেটাকে অ্যাক্টিভ করে, প্লাজমিনে কনভার্ট করে হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এবং এই প্লাজমিনটা কি করে, এই পলিমারকে ভেঙে ফেলে, ভেঙে ভেঙে আবার সেই ব্লাড ভেসেলটাকে স্মুথ করে, এবং এটাকে ভাঙলে যেটা তৈরি হয় তাকে বলা হয় ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্ট।
এর আরেকটা নাম হচ্ছে ডি ডাইমার। অর্থাৎ বডিতে যদি কোয়াগুলেশন বেশি বেশি হয়, তাহলে সেই কোয়াগুলেশন পাথওয়ের মাধ্যমে যদি ফিব্রিন বেশি তৈরি হয়, ঠিক একই সাথে ফিব্রিন ডিগ্রেড প্রোডাক্টও তৈরি হবে। ওকে, তাহলে এখন আমরা একটু চিন্তা করে দেখি যে কোন কোন ডিজিজে কি কি বাড়তে পারে। দেখেন, সাপোজ যদি কারো প্ল্যাটিলেটের কোনো প্রবলেম হয়, যেমন আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এখানে অটো অ্যান্টিবডির কারণে প্ল্যাটিলেট ডিস্ট্রাকশন হচ্ছে। তো বডিতে প্ল্যাটিলেট যদি কম থাকে, তাহলে আমার প্ল্যাটিলেট প্লাক ফর্মেশনের জন্য দরকার কি কি? প্ল্যাটিলেট তো দরকার। তাহলে প্ল্যাটিলেট যদি না থাকে, তাহলে ব্লিডিং টাইম সেক্ষেত্রে কি হবে? প্রলং হবে। আবার যদি এই কোলাজেনের সমস্যা থাকে কারো, এই কোলাজেন ফাইবারে যদি সমস্যা থাকে, তো কোলাজেন সিনথেসিসের জন্য একটা ইম্পর্টেন্ট ভিটামিন, ভিটামিন সি দরকার। তো ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকলে আমার কোলাজেন ফাইবার তৈরি হবে না। তাহলে সেই ডিজিজটাকে আমরা বলছি কি? স্কারবি, যাতে গাম ব্লিডিং হচ্ছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু কি প্রলং থাকবে? এই বিটি প্রলং থাকবে, ব্লিডিং টাইম প্রলং থাকবে। কারণ কি? এখানে কোলাজেন ডেফিসিয়েন্সি আছে। এবার আসি ভন উইলিভেন ফ্যাক্টরে। তো ভন উইলিভেন ফ্যাক্টরও কিন্তু এই যে, যেহেতু এই ছবির মধ্যে পড়ে গিয়েছে, তো বুঝতে পারছি যদি কোনো ভন উইলিভেন ডিজিজের পেশেন্টের ভন উইলিভেন ফ্যাক্টর থাকবে না, ফলে ব্লিডিং টাইম কিন্তু প্রলং হবে। ওকে, এবার আসি আমরা কোয়াগুলেশন পাথওয়েতে। তো কোয়াগুলেশন পাথওয়ে যদি কারো ইন্টেনসিভ পাথওয়েতে প্রবলেম হয়, অর্থাৎ ফ্যাক্টর 8 বা 9 এর ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ হিমোফিলিয়ার পেশেন্ট, হিমোফিলিয়া এ অথবা বি, যাদের ক্ষেত্রে ফ্যাক্টর 8 বা 9 এর ঘাটতি থাকে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? এপিটিটি প্রলং হবে। সেই ক্ষেত্রে পিটি কিন্তু নরমাল থাকবে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি, দেখেন এমন কোন কোন ডিজিজ কি আছে যারা একই সাথে কোয়াগুলেশন এবং ব্লিডিং দুইটা পাথওয়েকে ইনভলভ করতে পারে, অর্থাৎ ব্লিডিং টাইমও প্রলং হয়, আবার এপিটিটিও প্রলং হয়? আমাদের কোশ্চেন ছিল এটাই আজকের, যে পেশেন্টের ব্লিডিং টাইম প্রলং, এপিটিটিও প্রলং, বাট পিটি নরমাল, অর্থাৎ এই দুইটা জায়গাকেই ইনভলভ করছে, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ পাথওয়েকেও ইনভলভ করছে এবং প্ল্যাটলেট প্লাক ফর্মেশনকেও হ্যাম্পার করছে। তাহলে এমন একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে ভন উইলিভ্যান ডিজিজ। এটাতে কি হচ্ছে? আমরা জানি ভন উইলিভ্যান ফ্যাক্টর রিলিজ হচ্ছে কোলাজেন থেকে, ফলে স্বাভাবিকভাবেই ব্লিডিং টাইম প্রলং হচ্ছে ভন উইলিভ্যান ডিজিজে, যেহেতু ভন উইলিভ্যান ফ্যাক্টর থাকছে না। কিন্তু আরো একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে এই ভন উইলিভ্যান ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর 8 কে ক্যারি করে, অর্থাৎ ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো ভন উইলিভ্যান ফ্যাক্টর যদি না থাকে, ফ্যাক্টর 8 কে ক্যারি করার বা প্রোটেক্ট করার মতো কেউ থাকে না, যার কারণে ফ্যাক্টর 8টা ডিস্ট্রয় হয়ে যায়। অর্থাৎ আলটিমেটলি দাঁড়ালো কি, যে ভন উইলিভ্যান ডিজিজে ভন উইলিভ্যান ফ্যাক্টর না থাকলে সেটার জন্য আমার, সেটা ডেফিসিয়েন্সির জন্য ফ্যাক্টর 8টা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্যাক্টর 8 এরও কিন্তু একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। আর ফ্যাক্টর 8 কিসের মধ্যে পড়ে? ফ্যাক্টর 8 পড়ে হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ের মধ্যে। তার মানে আলটিমেটলি আমার ভন উইলিভ্যান ডিজিজে একই সাথে ব্লিডিং টাইম প্রলং হচ্ছে, আর এইটার ডেফিসিয়েন্সির জন্য এপিডিটিও প্রলং হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমাদের আজকের কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে আসলে ভন উইলিভ্যান ডিজিজ। এখান থেকে আরো কিভাবে কোশ্চেন আসতে পারে, দেখেন আমরা যেটা বলছিলাম, যে এই যে ফ্যাক্টর 8, এটাকে ক্যারি করে হচ্ছে ভন উইলিভ্যান ফ্যাক্টর, একটা কমপ্লেক্স তৈরি করে। যখন হিমোফিলিয়ার পেশেন্ট থাকে, হিমোফিলিয়ার পেশেন্টের কি হয়? ফ্যাক্টর 8, হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 8টাই নাই, ভন উইলিভ্যান ফ্যাক্টর তো আছে। তো ভন উইলিভ্যান ফ্যাক্টর যেহেতু আছে, ব্লিডিং টাইমে কোনো প্রবলেম হবে না, নরমাল থাকবে। কিন্তু ফ্যাক্টর 8 না থাকার কারণে আমার কি বাড়বে? এখানে এখানে এপিটিটি প্রলং হবে। আর ভন উইলিভ্যান ডিজিজে কি হচ্ছে? ভন উইলিভ্যান ডিজিজে হচ্ছে ফ্যাক্টর 8 আছে, কিন্তু ভন উইলিভ্যান ফ্যাক্টরটা না থাকার কারণে এই ফ্যাক্টর 8টাকে প্রোটেক্ট করার মতো ভন উইলিভ্যান ফ্যাক্টর নাই, সেই কারণে এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার ফ্যাক্টর 8এরও ডেফিসিয়েন্সি, ভন উইলিভ্যান ফ্যাক্টরেরও ডেফিসিয়েন্সি, সেক্ষেত্রে আমার ব্লিডিং টাইমটাও প্রলং হচ্ছে, আর এখানে এপিটিটিটাও প্রলং হচ্ছে। তাহলে আমরা যদি ওভারঅল ব্লিডিং এবং ক্লটিং টাইম গুলো একসাথে নিয়ে আমরা দেখি যে কোন কোন ফ্যাক্টর কারণে কোন কোন ডিজিজে কোন কোনটা বাড়ে বা কমে। সো আমরা প্রথম ছবিতে দেখেছিলাম প্লাটিলেট, কোলাজেন অথবা ভন উইলিভ্যান ফ্যাক্টর, এই তিনটার যে কোনো একটা যদি প্রবলেম হয়, তাহলে ব্লিডিং টাইম প্রলং হয়। আর ইন্ট্রিনসিক পাথওয়েতে প্রবলেম হলে এপিডিটি প্রলং হয়, এক্সট্রিনসিক পাথওয়েতে প্রবলেম হলে পিটি প্রলং হয়। এখন তাহলে ব্লিডিং টাইম বাড়া যে কজগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আইটিপি বা প্লাটিলেট যদি কোনো কারণে কমে যায়, তাহলে এটা কজ। বা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ ইউজ করছে পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং টাইম প্রলং হবে।
ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকলে কোলাজেন সিনথেসিস হবে না, তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে, ব্লিডিং টাইম প্রলং হচ্ছে। আর ভন উইলিয়াম ডিজিজ যেটা, সেক্ষেত্রে ভন উইলিয়াম ফ্যাক্টর তো থাকছে না, যার কারণে ব্লিডিং টাইম প্রলং হচ্ছে। একই সাথে ফ্যাক্টর 8 না থাকার কারণে এপিটিটিটাও প্রলং হচ্ছে। হিমোফিলিয়াতে কি হচ্ছে, হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি, যেটা কিনা ইন্ট্রিনসিক পাথওয়ের অংশ, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এপিটিটি প্রলং হচ্ছে। আর যদি শুধু কারো ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার ক্ষেত্রে শুধু পিটি প্রলং হবে। যদি কোনো পেশেন্টের ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে, আমাদের একটা অপশন ছিল কে ডেফিসিয়েন্সি। আমরা জানি ভিটামিন কে লাগে হচ্ছে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 এবং 10 তৈরির জন্য। সো যেহেতু এখানে 10 আছে, 10 কোন জায়গায় চলে যাচ্ছে, 10 হচ্ছে কমন পাথওয়ে। তো কমন পাথওয়েতে ইনভলভ করলে পিটিও বাড়বে, এপিটিটিও বাড়বে। তাহলে সেই কারণে ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে এপিটিটিও প্রলং হবে, পিটিও প্রলং হবে। হেপারিন, হেপারিন হচ্ছে ফ্যাক্টর 2, 9 এবং 10 কে ইনহিবিট করে। তো যেহেতু এখানেও 10 আছে, 10 মানেই কমন পাথওয়ে, তার মানে এখানেও এপিটিটি প্রলং হবে, পিটি প্রলং হবে। এবার আমরা আসি লাস্ট, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এখানে কি হচ্ছে, এখানে আমাদের যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম আছে, কিছু টক্সিনের কারণে মাল্টিপল জায়গায়, বডির মাল্টিপল জায়গায় এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। সো এন্ডোথেলিয়াল ইনজুরি হলে বা এন্ডোথেলিয়াম ড্যামেজ হলে কি হয় আমরা অলরেডি দেখেছি। প্রথমে প্লাটিলেট প্লাক ফর্মেশন হবে, পরবর্তীতে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হবে, হয়ে আমার ক্লটিং পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে এখানে সবগুলা কি প্লাক তৈরি হচ্ছে। এগুলোতে আমার সব কি কি ইউজ হবে, এখানে প্লাটিলেট সব ইউজ হয়ে যাচ্ছে, ফলে প্লাটিলেট কমে যাবে। ক্লটিং ফ্যাক্টর গুলো সব ইউজ হয়ে যাচ্ছে, যার কারণে ক্লটিং ফ্যাক্টর সব কমে যাবে। তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলো যদি সবগুলো কমে যায়, তাহলে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক দুইটা পাথওয়েকেই হ্যাম্পার করবে, ফলে এপিটিটিও বাড়বে, পিটিও বাড়বে। আর প্লাটিলেট সব ইউজ হয়ে যাওয়ার কারণে, প্লাটিলেট ডেফিসিয়েন্সি হওয়ার কারণে এখানে ব্লিডিং টাইমও প্রলং হয়ে যাবে। এছাড়াও যদি আমি পেশেন্টের ফিব্রিনোজেন লেভেল দেখি, ফিব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর। সো ক্লটিং ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সি হচ্ছে, সব ইউজড হয়ে যাচ্ছে, সে কারণে ফিব্রিনোজেনটা কি থাকবে, কম থাকবে। আমি যদি এই পেশেন্টের এফডিপি, ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্ট বা ডি ডাইমার দেখি, তাহলে ডি ডাইমারটা কেমন থাকবে, ডি ডাইমারটা বেশি থাকবে। কেন বেশি থাকবে আমরা দেখলাম একটু আগেই। দেখেন, যত বেশি কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন, তত বেশি ফিব্রিন পলিমার তৈরি হচ্ছে। আর এই ফিব্রিন পলিমার বেশি তৈরি হলে সাথে সাথে লাইসিসও করছে কে, প্লাজমিন। এটাকে লাইসিস করে কি তৈরি করছে, এফডিপি বা ডি ডাইমার। অর্থাৎ বডিতে যদি মাল্টিপল জায়গায় কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে এভাবে ফিব্রিন পলিমার তৈরি হয়, ঠিক একই সাথে এগুলা লাইসিসও হতে থাকবে এবং এই এফডিপিও তৈরি হতে থাকবে, এবং এফডিপি যখন বেড়ে যাবে, সেই কারণে ডিআইসি পেশেন্টের ক্ষেত্রে আমরা এফডিপিটাও বেশি পাবো। তাহলে দেখেন, ব্লিডিং এবং ক্লটিং রিলেটেড যে ডিজিজ গুলো আছে, সবগুলা কিন্তু এই একটা ছবি দিয়ে আমরা একসাথে সবগুলা গুছিয়ে এভাবে পড়ে ফেলতে পারি। এখন যদি কোনো কোশ্চেন আসে, কোনো পেশেন্টের সিনারিও দিয়ে দেয় যে পেশেন্টের এপিটিটি প্রলং, জাস্ট সিনারিওর সাথে বললো ইনভেস্টিগেশনে পিটি প্রলং, তাহলে তার ডায়াগনোসিস কি হবে। সেখানে যদি অপশন থাকে আইটিপি, সেখানে যদি থাকে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ, ভন উইলিয়াম ডিজিজ, এবং সেখানে যদি থাকে হেপারিন, তাহলে অ্যান্সার কি হবে আমরা বুঝতেই পারছি যে হেপারিন হবে। তাহলে এখান থেকে আপনারা সুন্দরভাবে প্রতিটা টপিক সলভ করতে পারবেন। তাহলে আমরা কোশ্চেনে ফিরে আসতে পারি। এখন আমরা অলরেডি বুঝে গিয়েছি আমাদের পেশেন্টের ব্লিডিং টাইম প্রলং ছিল, এপিটিটি প্রলং ছিল, বাট পিটি নর্মাল ছিল। এই দুইটাকে একসাথে এফেক্ট করতে পারে একটাই ডিজিজ, সেটা হচ্ছে ভন উইলিয়াম ডিজিজ। তো আমাদের অ্যান্সার ছিল হচ্ছে এটা। হিমোফিলিয়া এ কেন নয়, কারণ হিমোফিলিয়া এতে ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি, যেটা কিনা এপিটিটি অর্থাৎ ইন্ট্রিনসিক পাথওয়েকে ইনভলভ করার কারণে শুধুমাত্র এপিটিটি প্রলং হবে, এখানে ব্লিডিং টাইম নর্মাল থাকার কথা, সো এটা হবে না। আইটিপিতে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ব্লিডিং টাইম প্রলং হবে, বাট আদার্স সবকিছু নর্মাল থাকার কথা, সো এটাও হবে না। ডিআইসি তে আমরা একটু আগে দেখলাম যে এখানে ব্লিডিং টাইম, এপিটিটি এবং পিটি সবগুলাই প্রলং হবে। আর ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে, কে মানে হচ্ছে 2, 7, 9, 10, যেহেতু 10 আছে, 10 মানে কমন পাথওয়ে, তার মানে এখানে এপিটিটি এবং পিটি দুইটাই প্রলং হবে, বাট ব্লিডিং টাইমে কোনো প্রবলেম হবে না, এটা নর্মাল থাকবে। সো এই কারণে এটাও অ্যান্সার হবে না। তো আমরা যদি এভাবে প্রতিটা টপিকস পড়তে পারি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনি সুন্দরভাবেই কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে প্রতিটা টপিকস আপনি এভাবে মিলিয়ে এক্সক্লুড করে আপনি
সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন। তো এই কারণেই এসবিএটা খুব ইম্পর্টেন্ট প্রিপারেশন নেওয়াটা। তো যখন আপনি কোনো একটা এসবি এভাবে সলভ করে যাবেন, পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রস্তুতিটা অনেক সুন্দর হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের নিউরন মেডিকেল একাডেমির প্রতিটা এক্সাম ব্যাচ এবং এক্সামের যে সলভ ক্লাসগুলো হয় সেখানে এসবিএস সলভ যেভাবে করা হয় সেটা সম্পর্কে আপনারা সুন্দর একটা ধারণাও পেয়েছেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।